তোর এত বড় সাহস, তুই এই আদ্রিয়ান চৌধুরীর সাথে বেড শেয়ার করতে চাস? রক্তরঞ্জিত লাভার মতো অক্ষি যুগল নিক্ষেপ করে আছে এক সুন্দরী রমণীর দিকে, যে কিছুক্ষণ আগেই তার সামনে দাঁড়িয়ে থাকা সুপুরুষের সাথে এক রাত কাটাতে চেয়েছিল, আর তার জন্যই সেই সুপুরুষটির হাতের দাবাং মার্কা চর খেল। এখনো দাঁড়িয়ে আছিস কেন? দূর হ আমার চোখের সামনে থেকে। যদি আর একবার আমার চোখের সামনে পড়িস, ওই দিনই তোর শেষ দিন হবে। সে বিষয় তোকে বলতে হবে না নিশ্চয়ই? দাঁতের সাথে দাঁত চেপে কথাটি বলার সময় প্যান্টের পকেট থেকে চকচক করা কালো জিনিসটা বের করতে করতেই বলল। সেই জিনিসটা পরিলক্ষিত হতেই মেয়েটির ভয়ে হাঁটু কাঁপতে থাকে, মনে হয় এক্ষুনি জ্ঞান হারাবে। আসাফ, আসাফ! ডাকটি দেওয়ার সঙ্গে সঙ্গেই কালো কোট পরা একটি ছেলে তাড়াতাড়ি করে রুমে প্রবেশ করলো, যে আদ্রিয়ান চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ইয়েস স্যার। একটু ভয়ে কাঁপতে কাঁপতে বলল কথাটি, কারণ ঢোকার সাথে সাথেই তার স্যারের ওই রক্তরঞ্জিত চোখগুলো এক পলক দেখেছিল সে, যার জন্যই তার বুকের বাঁ পাশে ওই ছোট্ট হৃৎপিণ্ডটা ধূপধূপ করে অতি অস্বাভাবিক মাত্রায় বিট করছে। একইভাবে এই অল্প সময় তার কপালে বিন্দু বিন্দু ঘাম। তুমি আমার সাথে এই পজিশনে কাজ করো কতদিন? হিসিয়ে বলল কথাটি। স্যারের কথা শুনে সামান্য ঢোক গেল। জি স্যার, বিগত 6 বছর ধরে স্যার। হালকা কাঁপতে কাঁপতে বলল আসাফ। তাহলে তুমি কেন এই প্রস্টিটিউটকে ঢোকালে? তুমি কি জানো না যে এইসব নারীদেরকে আমি ঘৃণা করি? বলো। চিৎকার করে একটা বিকট আওয়াজ করলো। আসাফ ভাবছে হয়তো মেয়েটি আজকে কেল্লা ফতে। কেন যে এই মেয়ে এত বেহায়া? এত বলার পরও আমাদের চোখে ফাঁকি দিয়ে রুমে প্রবেশ করলো। মায়েরই দম আছে বলতে হবে। এখন বোঝো বাজাদন, কত গমে কত আটা। কিন্তু সামনে চোখ তুলে দেখে মেয়েটি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর মেয়েটির পিছনে ফুলদানিটা খণ্ড বিখণ্ড হয়ে আছে। এমন হাবার মতো তাকিয়ে আছো কেন? এই আবর্জনাটাকে নিয়ে এক্ষুনি চোখের সামনে থেকে বেরাও। বলেই সে ওয়াশরুমে ঢুকে পড়ল, আর এদিকে আসাফ তাড়াতাড়ি দুজন গার্ডকে ডেকে এনে মেয়েটিকে নিয়ে গেল। এরপর রুমটি হোটেল স্টাফকে দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে দিল। এরপর তার স্যারের জন্য ব্ল্যাক কফি আনতে গেল, কারণ সে জানে তার স্যারের এখন ওইটা দরকার হবে। এদিকে ওয়াশরুমে ঝর্ণা ছেড়ে তার নিচে এক বলিষ্ঠ পুরুষ দাঁড়িয়ে আছে, যার চুলের উপরিভাগ থেকে ঝরঝরিয়ে পানির বিন্দু বিন্দু পানি কণাগুলো গড়িয়ে গড়িয়ে পুরো শরীরটাকে শীতল করার তাগিদে দিচ্ছে। কিন্তু ওই বলিষ্ঠ পুরুষটির চোখে আক্রোশ, যেন সব ধ্বংস করে দেবে। চোখের ওই কালো খয়েরির মধ্যে সাদা অংশগুলো যখন রক্তরঞ্জিত হয়, তখন এই চোখের দিকে তাকালেই মনে হয় প্রলয় সৃষ্টি হয়। এমনিতেই আজ একটি মানব পাচার বিরোধী গ্যাংকে অনেক পরিকল্পনার পরে ধরতে সক্ষম হলেও মেইন লিডারকে ধরতে সক্ষম হয়নি। তার উপর এই উটকো ঝামেলা, রাগে মাথা ফিরে যাচ্ছে। প্রায় ৪৫ মিনিট পর একটি সাদা টাওয়েল পরে আদ্রিয়ান বের হলো। সামনে আসাফ কফি হাতে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান কফির মগটি নিয়ে চুমুক দিতে দিতে বিশাল বড় থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে লন্ডনের এক কোলাহলহীন রাস্তা দেখছে, আর ক্ষণে ক্ষণে কফিটির তিক্তময় স্বাদ উপভোগ করছে। আদ্রিয়ান চৌধুরী, যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, যার কথা শুনলে সবাই ভয়ে কাঁপে। সাথে টপ 5-এর মধ্যে একজন সফল বিজনেসম্যান। তার বাবা মা ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর সে তার দাদির কাছেই মানুষ হয়। তার এক ফুপিও আছে, তিনি তার পরিবারকে নিয়ে ফ্রান্সে সেটেল। আদ্রিয়ান এক বলিষ্ঠ 6 ফুট 2 ইঞ্চি চাঁদের মতো গায়ের রং, দেখতে 29 বছরের এক সুপুরুষ। রেশম কালো সিল্কি ছোট ছোট চুলগুলো যেন তাকে আরো বেশি আকর্ষণ করে। তার বিশেষত্ব তার চোখ। কালো খয়েরি চোখে যেমন প্রেমে পড়বে, তেমনি তার চোখেই তার বিনাশ ঘটবে। আদ্রিয়ান গ্যাংটিকে ধরতে লন্ডনে এসেছিল, আর তার বিজনেসের কয়েকটা অফিস লন্ডনে আছে, আর মেইন বিজনেস তার বাংলাদেশে। সে তার দাদিকে অনেকবার বলেছিল লন্ডনে সেটেল হওয়ার জন্য, কিন্তু তার কথা দাদি নিজের জন্মস্থান ছেড়ে আসতে চায়নি, যার জন্য সেও আর লন্ডনে সেটেল হতে পারেনি। কিন্তু তার বেশিরভাগ কাজেই লন্ডনে আসতে হয়। এখন সে তার লন্ডনের বিলাসবহুল 2 তলা বাড়িটিতে আছে। কালকেই সে বাংলাদেশে রওনা দেবে। আপাতত তার কাজ এইখানেই সমাপ্তি। কফিটি খেয়ে সে ল্যাপটপ নিয়ে নিজের কিছু কাজ করছে। কাজ করতে করতে প্রায় 3টার দিকে সে ঘুমিয়ে পড়ে। সকাল 10টায় তার ফ্লাইট। রৌদ্রতাপ সময় গাড়ির যানজটে মানুষের অবস্থা কাহিল। কেউ ছুটছে অফিসে, কেউ স্কুলে, আবার কেউ অন্যত্র। গরম অতিষ্ঠ অবস্থা সবারই, যেন সূর্য মামা তাদেরকে ভস্য করার উদ্যোগ নিয়েছে। কি এক জাত অবস্থা! তেমনি রৌদ্রের উত্তাপে এক কলেজে পড়া কিশোরী তার বেস্টির সাথে কথা বলে বলে রাস্তার চত্বরে হেঁটে হেঁটে যাচ্ছে, আর বিভিন্ন আলাপের অন্তরালে তার হাসির ঝঙ্কার তুলছে ক্ষণে ক্ষণে। সাথে যুক্ত হচ্ছে তার সামনে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো, যা বারবার বিরক্ত করছে তাকে। কিন্তু তার পাশের বেস্টি গাল ফুলিয়ে তার সাথে হাঁটছে। ইস মেঘু, কত দেরি হয়ে গেল রে আজ, তাড়াতাড়ি চল, আর 10 মিনিট আছে ক্লাস শুরু হওয়ার।
হ্যাঁ রে তনি, আজকে একটা রিক্সাও পাচ্ছি না, সময়ে কিছুই পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, হয়েছে, তাড়াতাড়ি চল। ক্লাস শুরু হওয়ার 3 মিনিট আগে তারা ক্লাসে প্রবেশ করলো। এরপর কলেজ শেষ করে তারা নিজেদের বাড়িতে রওনা দিল। একই পথে তাদের বাড়ি হয় তারা একটা রিক্সা নিয়ে চলে গেল। আগে তনি নামলো, তারপর এর 2 মিনিট পর মেঘা নামলো। মেঘা বাসায় এসে গোসল করে উজু করে নামাজ পড়ে নিল। এরপর দুপুরে লাঞ্চ করে শুয়ে পড়লো ভাত ঘুম দেওয়ার জন্য। বিকেলে দূরে টিউশন করাই তাহমিনা আক্তার মেঘা। মা তাকে জন্ম দেওয়ার সময় মারা যায়। বাবা আলতাফ মাহমুদকে নিয়েই তার দুনিয়া। বাবা একটা কোম্পানিতে সাধারণ কর্মকর্তা পদে অধ্যয়নে আছে। মেঘা দেখতে খুবই মায়াবী। তার গায়ের রং হলুদ ফর্সা, 5 ফুট 3 ইঞ্চি, হাঁটু পর্যন্ত লম্বা তার চুল, হালকা কোঁকড়ানো, বেশ ঘন। বাবা প্রতিদিন তার চুলের যত্ন নেয়। চোখগুলো টানা টানা, তার বিশেষত্ব জোড়া ভ্রু, আর হাসলে বা গালে একটা টোল পড়ে। কিছুদিন পর 18 বছরে পড়বে, ইন্টার 2য় বর্ষের ছাত্রী। বাবার আদরের বিড়াল ছানা, একদম শান্তশিষ্ট নরম স্বভাবের মেয়ে। বিকেল 4টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা নর্মাল নীল সাদা রঙের 3 পিস পরে চুলগুলো স্টিকের সাহায্যে মোটামুটিভাবে বেঁধে নিল। তারপর ওড়না মাথায় ভালোভাবে দিয়ে টিউশনের জন্য বেরোলো। বাসা থেকে 10 মিনিট সময় লাগে একটাতে যেতে, আরেকটাতে যেতে সেই জায়গা থেকে 10 মিনিট। বাসায় আসতে আসতে সন্ধ্যা 7টা বেজে যায়। তার বাবা তাকে নিয়ে আসে। তার বাবার অফিসের ছুটি হয় 6টায়। মেঘা টিউশন থেকে বের হলে বাবাকে ফোন করে জানিয়ে দেয়। তারপর তার বাবা নিয়ে যায়। আসলে তার বাবা তাকে টিউশন করতে বারণ করেছে, কিন্তু একা বাবার পক্ষে তো এত কিছু সম্ভব না। তাই বাবাকে সাহায্য করার ক্ষুদ্র প্রয়াস। বাবাকে অনেক বুঝিয়ে টিউশন করাচ্ছে। পরদিন সকালে আদ্রিয়ান আর আসা বাংলাদেশে আসার জন্য ফ্লাইটে ওঠে। সাথে প্রায় 50 জনের মতো গার্ড। এটা ওদের নিজস্ব পার্সোনাল প্লেন। কলেজে মেঘা আর তনি 3তলা থেকে নামছিল। তখন একটি ছেলে ডেকে ওঠে মেঘা নাম নিয়ে। মেঘা ভয়ে তনির হাতে চেপে ধরে। তনিও বিরক্ত হয় ছেলেটার সাথে। কেমন আছো মেঘা? মেঘা তনির হাত চেপে খানিকটা ভয়ে ভয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? ভালো আর থাকতে দিলে কই, তোমার আশায় বসে থাকি কখন একটু তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা, এত ভয় পাও কেন? আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, আসি ভাইয়া। বলেই তনির হাত ধরে মেঘা দ্রুত নিচে নেমে গেটের দিকে চলে গেল। এরপর রিক্সা নিয়ে নিজেদের গন্তব্যে চলে গেল আর রেখে গেল অদম্য এক প্রেমিককে। মেঘাদের কলেজে ভার্সিটি লেভেলে অনার 4th বর্ষ পড়ছে। নাম প্রান্ত, যে মেঘাকে প্রথম দেখে নিজের সুপ্ত অনুভূতি জাগ্রত করেছিল, যার সাথে একটু কথা বলতে প্রতিদিন ছটফট করে। অনেকদিন পর আবার মেঘার সাথে কথা বলতে পারলো, তবুও স্বল্প সময়। তবুও কথা বলার প্রবল তৃষ্ণা তো মিটল। কথায় আছে নাই মামার চেয়ে কানো মামাই বলো। রাতে আলতাফ মেয়ের ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি করছে আমার মামুনিটা? এই তো আব্বু, পড়ছিলাম। আচ্ছা, তেল আর চিরুনিটা নিয়ে আসো মামুনি। মেঘা ড্রেসিং টেবিল থেকে সেগুলো নিয়ে এসে বলল। এরপর তার আব্বুর সাথে গল্প জুড়ে দিল। সারাদিন কি করলো না করলো, অবশ্য প্রান্তর কথাটা চেপে গেল। অযথা না হয় আব্বু চিন্তা করবে। তার আব্বু তার মেয়ের কথা শুনতে শুনতে সুন্দর করে মাথায় তেল দিয়ে চুলগুলো বেনুনি করে দিল। একদম মায়ের মতো চুলগুলো হয়েছে। মেহেরুরও এমন চুল ছিল। মেয়েটাও মায়ের কার্বন কপি। দেখেছো মেহেরু, আমাদের মেয়েটা কত বড় হয়ে গিয়েছে, একদম তোমার মতো হয়েছে গো। তোমার মতো বড্ড নরম স্বভাবের। ওর জন্য চিন্তা হয়, যদি আমি কখনো না থাকি তাহলে ওর যত্ন কে নেবে? মেয়েটা যে একদম ফুলের মতো। হে রব, তুমি আমার এই ফুলটার জন্য, তাকে আগলে রাখার জন্য কাউকে পাঠিয়ে দাও। বলেই মেয়ের চুলের বেনুনি গাঁথা শেষ করলো। তারপর মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই মেঘা ঘুমিয়ে পড়ল। এরপর কপালে চুমু দিয়ে গায়ে চাদর জড়িয়ে দিয়ে তার আব্বু রুমের দরজা টেনে বেরিয়ে নিজের ঘরে চলে গেল। 6 দিন হলো আদ্রিয়ান বাংলাদেশে এসেছে। ঢাকায় তাদের ঐতিহ্যবাহী বিলাসবহুল বাড়িটি অবস্থিত, যা চৌধুরী ম্যানশন হিসেবে আখ্যায়িত। এই বাড়িটিতে তার দাদি থাকে, আর সাথে রয়েছে প্রায় 6-7 জনের মতো কাজের লোক, আর নিজেদের সেফটি অনুযায়ী গার্ড দ্বারা আবৃত। ব্যস্ত শহরের মধ্যে 5টা একে একে চলছে। মজার বিষয় হচ্ছে সব ব্ল্যাক। এর মধ্যে একটি গাড়ি সব থেকে বিলাসবহুল, যার ভেতরে রয়েছে গম্ভীর এক বলিষ্ঠ সুপুরুষ, যে তার বড় বড় আঙুলগুলো খুবই ব্যস্তভাবে চালনা করেছিলেন তার অফিস নিয়ন্ত্রিত ল্যাপটপে। এমনভাবেই কাজ করছিলেন যেন বাইরে কিছুতেই তার যায় আসে না। সাথে মুখটাও অবিরাম চলছে, সাথে ইংলিশ কনভারসেশনের মাধ্যমে, যা তার কানের ওই ছোট্ট যন্ত্রের দ্বারা আদান প্রদান করছে। কিছুক্ষণ পর তার ভিডিও মিটিং শেষ হয়, আর সে খেয়াল করে গাড়িটি স্থির হয়ে আছে। বুঝতে পারে সে জ্যামে আটকে রয়েছে। এটার জন্য তার এই শহরটি বড্ড অপছন্দের। মুখ দিয়ে উফ
জাতীয় শব্দ বের করলো। এরপর বাতাস আসার জন্য সে গাড়ির জানালাটা খুলে দিল। এরপর ফোন টাইপিং করতে থাকলো। হঠাৎ বাতাসের কলবের মতো এক মিষ্টি হাসির রেখা শোনা যাচ্ছে, যা হঠাৎ করেই মনের মধ্যে শুকনো অনুভূতির জাগরণ করছে। মনে হচ্ছে এই হাসির অধিকারিণী খুব নিখুঁতভাবে তাকে ক্ষতবিক্ষত করার ক্ষমতা রাখে। মনে এক অদ্ভুত আসক্তির সৃষ্টি দোলা জাগিয়ে দিচ্ছে মনে। অনেকক্ষণ আগেই ফোনের মধ্যে হাতের আঙুলগুলির কাজ স্থির হয়ে গিয়েছিল। আস্তে আস্তে ফোনের থেকে দৃষ্টি সরিয়ে তার বাঁ পাশের কলেজের বিপরীত পাশে ফুচকা স্টলের পাশে দুই কিশোরী দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় আনন্দে ফুচকা খাচ্ছিল। আর সেখান থেকেই আওয়াজটা প্রতিধ্বনিত হচ্ছে বারে বারে। ঘুমটা দেওয়া রমণী তার পাশে দাঁড়িয়ে থাকা রমণীর সাথে কথা বলছে আর হাসছে। খানিকক্ষণ পরপর যখন ফুচকা মুখে দিচ্ছে তখন মুখের বিকৃতি এমন করছে যেন এটা পৃথিবীর সব থেকে বেস্ট ডিশ। আর এদিকে মুগ্ধতার চোখে তাকিয়ে আছে যেন হাজার বছরে দেখার তৃষ্ণা মেটাচ্ছে। লাল সাদা কম্বিনেশনে এটি সাধারণ থ্রি পিস পরে আছে, কিন্তু সাধারণের চেয়েও যেন অসাধারণ লাগছে এই স্নিগ্ধ পরীকে। তার হাসির অন্তরালে নিজের ঠোঁটেও স্নিগ্ধ হাসির আমেজ দেখা যাচ্ছে, যেন সব কিছুই সেখানেই থমকে গেছে। আসাফ তার স্যারকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে গাড়ির মিরর থেকে, কিন্তু যখন দেখলো তার স্যারের হালকা হাসির রেখা তখন যেন সে চরম আশ্চর্য হয়ে গেল। যে স্যারকে কখনো তার দাদিকে ছাড়া হাসতে দেখেনি, সে নাকি একা একা হাসছে। কেমন যেন তার তালগোল পাকিয়ে যাচ্ছে। স্যারকে কি কোনো ভূতে ধরলো নাকি? এমনিতেই দিনকাল ভালো না। তার এক দুঃসম্পর্কে ভাইয়ের বউকে নাকি জিনে ভর করেছিল। সে নাকি একা একা হাসে, একা একা কথা বলে, আবার জামাইকেও নাকি লাঠি দিয়ে দৌড়ে নিয়ে মারার জন্য। গতকালই তার দুঃসম্পর্কের ফুপি কল দিয়ে বলল। প্রথমে বিশেষ হয়নি, এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি হয়তো স্যারকেও তাহলে সেই জেনে ধরেছে। তা না হলে যেই স্যার সবসময় মুখ গম্ভীর করে রাগের মুড নিয়ে থাকে সেই স্যারের মুখে এমন মুচকি হাসি। হঠাৎ করেই গাড়ি চলতে শুরু করলো আর আদ্রিয়ানের ধ্যান ভাঙলো। এতক্ষণ সে কী ভাবছিল? অহেতুক জিনিসের প্রতি সে মুগ্ধ হচ্ছিল? না না না, এসব মায়াজালকে সে টিকতে দেবে না তার বক্ষ পঞ্জরে। নিজেকে নিজে ধিক্কার জানালো। তারপর সে আরেক পলক সে রমণীর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে কাচের জানালা বন্ধ করে দিল। তারপর সে তার অফিসে যাওয়ার উদ্দেশ্যে যেতে থাকলো। সাথে গার্ডদের গাড়িও একই গতিতে চলমান ছিল। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘা আর তন্নি ফুচকা খাওয়ার কম্পিটিশন করছিল। দুজনেই ফুচকার জন্য জান প্রাণ। দুজনেরই ঝাল ফুচকা মানেই এক আকাশ সম ভালোবাসা। অবশ্য আমাদের চোখের সামনে ফুচকা পলেই হলো। দিক বেদিক ভুলে আমাদেরও ফুচকার মধ্যে প্রেম নিবেদন করতে পিছুপা হয় না। আর এমনভাবেই নিবেদন করি যে ফুচকা মহাসাথের বিপরীত ভালোবাসাটা আমাদের মুখে তৃপ্তিময় স্বাদটা ঢেলে দেয়। প্রায় তারা 6 প্লেট ফুচকা সাবার করে ফেলেছে। অনেক ঝাল থাকে দুজনেরই হাল বেহাল দশা। অবশ্য মেঘাই কম্পিটিশন জিতেছে, তাই ফুচকার বিল দেওয়ার টার্গেট তনির হলো, কারণ যে হারবে সেই বিল পরিশোধ করবে, এমনই শর্ত ছিল। এরপর তারা আইসক্রিম কিনে খাওয়া শুরু করলো। আচ্ছা মেঘু, তুই প্রান্ত ভাইয়ের সাথে কথা বলিস না কেন? যখনই কথা বলতে আসে তখনই তুই এড়িয়ে যাস, নয়তো প্রান্ত ভাইয়া যখন ভালো মন্দ জিজ্ঞেস করে তখন তুই শুধু সেইটুকুই উত্তর দিয়ে তাড়াতাড়ি চলে আসিস। আর আরেকটা জিনিস খেয়াল করেছি আমি, যখনই ওনাকে দেখিস তখনই আমার হাতটা শক্ত করে ধরিস, যেন উনি তোকে খেয়ে ফেলবে। আর ওইদিকে তোর রাক্ষসী নখ আমার 12টা বাজায়। প্রান্তর কথা বলতেই মেঘা মিয়ে যায়, কারণ সে ছেলেদের সাথে তেমন একটা মিশতে পারে না। তার উপর ছেলেটি বারবার এসে তার সাথে কথা বলতে চায়, যা মেঘা খুবই অস্বস্তির বোধ করে, আবার ভয়ও পায়, কারণ ছেলেটি রাজনীতি করে। এসব রাজনীতি মাফিয়া হট্টগোল করা মানুষদের মেঘা প্রচণ্ড ভয় পায়, যাকে বলে হাড় কাঁপানি ভয়। তাই প্রান্ত আসলেও তার খুবই ভয় করে। কিরে, কোথায় হারিয়ে গেলি? হালকা ধাক্কা দিয়ে তন্নি মেঘাকে জিজ্ঞেস করলো। না, আসলে তুই তো জানিস আমি ছেলেদের সাথে তেমন একটা কথা বলি না। আর উনি তো রাজনীতি করে, এসব মানুষদের না আমার খুব ভয় করে, আর আমার ওদেরকে দেখতেও ইচ্ছে করে না, তাই তো এড়িয়ে যাই। ও, আমিও না বোকার মতো প্রশ্ন করছি। আমার মেঘুরানি যে এসব ভয় পায় আমি তো ভুলেই গেছি, আসলে মাথাটাই গেছে। এমনিতেই সায়ানের সাথে ঝগড়া হয়ে আমার মাথার মেমোরিটা একদম গেছে। সরি বনু। তনু, ভাইয়া আবার তোর সাথে ঝগড়া করেছে? আচ্ছা, এত ঝগড়া হলেও তো ভাইয়াকে কখনো দেখিনি তোর রাগ ভাঙাতে। উল্টো তুই ওর রাগ ভাঙাস। এমন প্রেম করার দরকারটা কি বলতো? আমি হলে তো এমন প্রেম করতাম না। আরে না না, আমি ঝগড়া করেছি রে। আমি জানি তনু, তুই এখন মিথ্যা বলছিস, তোর চোখ দেখেই বলতে পারি আমি। হাত ধরে বলল মেঘা তনুকে। তনু হঠাৎ করেই মেঘাকে জড়িয়ে ধরে বলল, না রে মেঘু, আসলে মাঝে মাঝে ওর যে কি হয় আমি নিজেও জানি না। নিজেকে তার কাছে কখনো কখনো ভিত্তিহীন মনে হয়, আবার কখনো উদারময়। কি করব বল, বড্ড যে ভালোবাসি তাকে। বলেই ফুপিয়ে কাঁদতে লাগলো তন্নি। আর মেঘাও
তাকে পিঠ ছুঁয়ে সান্ত্বনা দিতে থাকলো। নীরবের চোখের পানি ফেলতে থাকলো। আচ্ছা হয়েছে হয়েছে, এবার দেখি আমার লক্ষ্মী তনুটা তো খুব স্ট্রং, তাই না? আমি না হয় দুর্বল প্রজাতির মেয়ে, কিন্তু তুই তো আমার ভরসার কেন্দ্রবিন্দু। আমাকে বিভিন্ন কাজে সাহস যোগাস তুই। আজ সেই স্ট্রং মেয়েটার চোখে এমন অহেতুক পানি আসার তো কোনো মানে হয় না, তাই না? উপরওয়ালার কাছে ছেড়ে দে, যা ইচ্ছে যা হচ্ছে হতে থাক, তুই এটা নিয়ে এত ভাবিস না। তন্নি একটু শান্ত হলো। এরপর দুজনেই রিকশায় উঠে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা হলো। গগনের ওই রক্তিম আভা সূর্যোদয়ের আলোনের প্রভাব ধীরে ধীরে স্বল্প মাত্রায় করতে ব্যস্ত হয়ে পড়েছে, যেন তার অভ্যাসের কাজ শেষ হতে চলল। সন্ধ্যা 6:30। শরতের ছোঁয়া চারদিকেই বহমান হচ্ছে, আর তার প্রকৃতির আলো ছড়িয়ে সময়টা গধূলি লগ্ন। প্রত্যেক দিনের মতো আজও মেঘার টিউশন শেষ করে সে বাসা থেকে বের হলো। সামনেই দুটো বড় গলি। প্রথম গলিটা সামান্য জনবসতি হলেও পরের গলিতে এই সময়টা একদম নীরব থাকে। আজকে তাড়াতাড়ি টিউশন শেষ হয়ে গিয়েছে, আর তাই আব্বুকে আর ফোন দিয়ে বিরক্ত করেনি। হয়তো এখনই বাসায় আসছে, এই ক্লান্ত শরীরটাকে আর ক্লান্ত করতে চাইছে না, তাই আজ একা যাওয়ার সিদ্ধান্ত নিল। এমনিতেই হঠাৎ হঠাৎ একা আসা যাওয়া করে, যার জন্য আব্বু বকা শুনতে হয়। আব্বু তেমন একটা বকে না, কিন্তু অবাধ্য হলে মাঝে মাঝে বকা শুনতেই হয়। আজকে বকা শুনবে, কিন্তু কোনো সমস্যা নেই। মাঝে মাঝে বকা না শুনলে জীবনটা বিরক্ত লাগে, তাই আদরের সাথে সাথে বকা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। এইসব ভাবছে আর হাঁটছে। কখন যে দ্বিতীয় গলিতে আসলো খবরই নেই। এই জায়গাটা একদম নীরব, যার জন্য একটু ভয় ভয় করছে। তবুও হালকা সাহস নিয়ে এগিয়ে যেতে থাকলো। আর কয়েক মিনিট গেলেই বড় রাস্তা পাবে। এরপর একটু গেলেই তাদের বাসা। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। চলন্ত পাশ এই শব্দের সঙ্গে সঙ্গে থেমে গেল। চোখ খিচে বন্ধ করে জামার অংশবিশেষ জোরালোভাবে চেপে ধরল। হৃৎপিণ্ডটা অস্বাভাবিক মাত্রায় ভিট করতে লাগলো। কিছুক্ষণ পর আবার একই আওয়াজ করলো, সাথে কারো ধমকানোর আওয়াজ, যা মনে হচ্ছে অনেক রেগে আছে। আমাদের মানুষের মাঝে একটা কৌতূহল থেকেই থাকে, যেমন কোনো কিছু কেন হচ্ছে বা কি করতে চাইছে তা দেখার আগ্রহ সবারই কম বেশি থাকে। তখনই সে ব্যক্তির অবস্থান কোন জায়গায় তার খেয়াল থাকে না। তেমনি মেঘার মনেও কৌতূহল যাচ্ছে, কিন্তু সে যে তো ভয় পাচ্ছে, তবুও তার কৌতূহলের বশে সে সামনে পুরাতন গ্যারেজে দেখার জন্য এগিয়ে যাচ্ছে। আর গিয়েই তার শরীর কাঁপুনি দিচ্ছে। সামনে একজন কালো কোট পরিহিত লম্বা চড়া এক লোক, আর তার সাথে প্রায় 10-12 জন লোকগুলো মাথা নিচু করে আছে। আর কালো কোট পরিহিত লোকটি সামনে হাঁটু করে বসে থাকা লোকগুলোকে নির্মমভাবে গুলি করে মারছে। অলরেডি দুজনকে মেরেই ফেলেছে, আরও একজনের হাঁটুতে গুলি করেছে, এখন মাথায় গুলি ধরে রেখেছে। ওই জায়গায় রক্তের মাখামাখি অবস্থা। এমন ভয়ানক অবস্থা থেকে মেঘার গা গুলিয়ে যাচ্ছে। যখনই লোকটি গুলি করে সঙ্গে সঙ্গে মেঘা চিৎকার করে ওঠে আর সেই জায়গায় জ্ঞান হারায়। এদিকে হঠাৎ সে চেনা সংমিশ্রিত মেয়ালি কণ্ঠের চিৎকার শুনে তৎক্ষণাৎ পেছনে ফিরে। আর চিৎকার করার সঙ্গে সঙ্গে তার গার্ডরা নিজেদের রিভলভার নিক্ষেপ করে প্রোটেকশনের জন্য, কিন্তু লোকটি তার হাতের ইশারা দিয়ে থামাতে বলে। এরপর সে ধীর গতিতে সামনে এগিয়ে যায়, আর তারপর সে চীনা সংমিশ্রিত মেয়েটির পাশে হাঁটু গেড়ে বসে। ঘামে জর্জরিত এক নিষ্পাপ রমণী শুয়ে আছে কঙ্কর মিশ্রিত রাস্তায়। তার মুখে ছোট ছোট চুলগুলো মুখটিকে হালকা আবৃত করে আছে। লোকটি তার হাতের আঙ্গুলের সাহায্যে স্নিগ্ধ রমণীর চুলগুলোকে কানের পিছে খুব যত্ন সহকারে গুজে দিল, যেন একটু অযত্নভাবে ছোঁয়া লাগলেই ব্যথা পাবে। হঠাৎ করে সেই রমণীর পুরো মুখশ্রী নজরে আসলো, আর এতেই যেন সামনের বলিষ্ঠ পুরুষটির হৃৎস্পন্দন অস্বাভাবিক মাত্রায় কম্পন হতে থাকলো। মুগ্ধ হয়ে দেখতে থাকলো তার স্নিগ্ধ পরীকে, যার জন্য প্রায় এতদিন অঘুমন্তই ছিল, যাকে ভোলার জন্য দিন রাত নিজেকে কাজে ব্যস্ত রেখেছে, এমনকি রাত জেগেও কাজ করেছে। কিন্তু মন তো আর সেই সব জিনিস মানে না। সে তো তার চাওয়ার জিনিস চাইবেই, কেউ আটকাতে পারবে না, এমনকি নিজেও না। হঠাৎ করে সামনের লোকটি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কথায় হুঁশ আসলো। এরপর সেই রমণীকে নিজে কোলে তুলে তার পার্সোনাল গাড়িতে সামনের সিটে ভালোভাবে বসে সিট বেল্ট বেঁধে দিল। এরপর গাড়ির দরজা বন্ধ করে গার্ডদের কিছুটা ইশারা করে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। খুবই যত্ন সহকারে চালাচ্ছে, যাতে স্নিগ্ধ পরীর কোনো সমস্যাই না হয়। দক্ষিণা হাওয়ার আদলে থাই গ্লাস বিশিষ্ট বড় বারান্দার পর্দাগুলো নিমেষেই উড়ে বেড়াচ্ছে, আর সেই বাতাসের বদলুতে রোদের ছোঁয়া আশ্রে পড়ছে গোল বেডে শয্যাসিত রমণীর মুখমণ্ডলে। এর বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সে রমণীর নেত্রপল্লব খুলল। প্রথমবার কিছুই বোধগম্য হলো না, তাই নীরবেই কিছুটা সময় অতিবাহিত হলো। এরপর আস্তে আস্তে চারদিকে তার টানা টানা নেত্রপল্লবগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। প্রথমেই আকর্ষণ করলো বিশাল বড় থাই গ্লাস দিয়ে আবৃত বারান্দা, যা মিনি ছাদ সিস্টেম করা হয়তো। এরপর আশেপাশে চোখ বুলে দেখতে পেল খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল, সোফা, পাশে কাচ বিশিষ্ট খুব সুন্দর একটি টেবিল, আরও অনেক বিলাসিত অনেক আসবাবপত্র দেখতে পেল।
যে এই ঘরের মালিক সে খুবই বিলাসিতা সম্পূর্ণ আর রুচিবোধ উচ্চ পর্যায়ে। হঠাৎ করেই মগজের নিউরনে আবিষ্কার হলো, আমি কি করছি এখানে? স্বপ্ন দেখছি কি? কিন্তু স্বপ্ন এমন বাস্তব হয় কি করে? এরপর আস্তে আস্তে তার হঠাৎ করেই সেই ভয়ানক দৃশ্য মনে পড়ল, আর সাথে সাথেই সে বড় বড় নিঃশ্বাস নিতে থাকলো। এসি থাকা সত্ত্বেও ঘামতে থাকলো, হাত পা মৃদু কাঁপতে থাকলো। হঠাৎ করে দরজায় ঘুরিয়ে ঘরে কেউ প্রবেশ করলো দ্রুত। মেঘা আবছা আলোয় তাকে দেখে নিজেকে গুটিয়ে নিল, কিন্তু তার ভয় আরও বেড়ে গেল। মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। সেই লোকটি তাড়াতাড়ি এসে মেঘার দুই বাহুতে ধরতে নিলে সে নিজেকে আরও গুটিয়ে নেয়, কিন্তু পাশের মানুষটি হয়তো পণ করেছে তাকে নিজের কাছে আবদ্ধ করার জন্য, তাই জোর করেই বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে, তার বুকে মাথাটা শক্ত করে চেপে ধরে, মাথায় অনবরত হাত বোলাতে থাকে। রিল্যাক্স, স্নিগ্ধপরি, শান্ত হও, কিচ্ছু হয়নি। ভয় পেয়েছো? এই তো দেখো, কিচ্ছু হয়নি। আস্তে আস্তে ব্রেথ নাও, টেক আউট ডিপ ব্রেথ, রিল্যাক্স, ইয়া নাও রিল্যাক্স। এই বলে হাত বোলাতে থাকলো মাথায়। এরপর আস্তে আস্তে শান্ত হতে থাকলো মেঘা। হ্যাঁ, এতক্ষণ যে স্নিগ্ধ পরি বলে ডেকেছে সে আর কেউ নয়, আদ্রিয়ান চৌধুরী। এরপর বেডের পাশের টেবিলে থেকে গ্লাসের ঢাকনা দেওয়া জুসটা হাতে নিয়ে মেঘার মুখের সামনে ধরে রেখে খাওয়াতে লাগলো। আর মেঘারও মনে হয় এটারই প্রয়োজন ছিল। তাড়াতাড়ি আদ্রিয়ানের হাত থেকে সেটা নিয়ে ঢক ঢক করে পুরো গ্লাসটা খালি করে ফেললো। এরপর নিজেকে স্বাভাবিক লাগলো, ভয়টা কমেনি। আর চোখে আদ্রিয়ানকে দেখছে আর হাত কষলাচ্ছে। আদ্রিয়ান গ্লাসটা ছোট টেবিলে রেখে মেঘাকে ছেড়ে একটু দূরে গিয়ে বসলো, যাতে তার স্নিগ্ধ পরীর মনে কোনো খারাপ মনোভাব না তৈরি হয়। লোকটিকে একটু দূরে দেখে একটু স্বস্তি পেল, তবুও তার অবস্থানের কথা সে বুঝতে পারছে না। তাই শত সংকোচের ভেতরে থেকেও মেঘা বলল, আমি এখানে কেন? না মানে আমি তো... আর বলতে পারলো না। হঠাৎ করেই ওই কোট পরিহিত লোকটার কথা মনে পড়লো, লোকটির দিকে তাকালো। সেই লোকের চেহারা দেখেনি, কিন্তু ওই লোকটার সাথে অনেকটাই মিলছে। তাহলে কি সে ভয়ানক লোকটা আর এই লোকটা একই? তুমি ওই জায়গায় কি করছিলে? এমন নিরিবিলি স্থানে একা একা যাওয়াটা কত রিস্কি তুমি জানো না? হ্যাঁ, দেখতে তো একদম পিচ্ছি বাচ্চা মনে হচ্ছে। বলো, কি করছিলে ওখানে? গম্ভীর কণ্ঠে আদ্রিয়ান জিজ্ঞেস করলো। আসলে তার তখন বাজে চিন্তা ভাবনা আসছিল, যদি তার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে কি হতো। এসব ভেবে তার মাথাটা ফেটে যাচ্ছে। চলো, চুপ করে আছো কেন, বলো। আসলে আমি টিউশন করিয়ে ওই দিক দিয়ে বাসায় যাচ্ছিলাম, কিন্তু... কিন্তু কি? তুমি কি করছি খুকি? আর কখনো যাতে তোমাকে একা একা চলাফেরা করতে না দেখি। অবশ্য এরপর থেকে তুমি আমার নজরবন্দিই থাকবা। কথাটা বলে একটা রহস্যময় হাসি দিল। এদিকে মেঘা লাস্টের কথা শুনে আদ্রিয়ানের দিকে ফ্যাল দৃষ্টিতে চেয়ে যাচ্ছে, কারণ তার বোধগম্য হলো না ওনার নজরবন্দি মানে। আচ্ছা, অনেক রাত হয়েছে, ডিনার করে নাও। অনেক রাত হয়েছে শোনো। হঠাৎ দেয়াল ঘড়ির দিকে নজর দিল। রাতের 11:50 বাজে। সে এতক্ষণ বাসার বাইরে। আপু তো চিন্তা করছে, আর মোবাইলটাও তো রাস্তায় মনে হয় ফেলে আসছে। আপু নিশ্চয়ই চিন্তা করতে করতে প্রেশার বাড়িয়ে ফেলছে। আদ্রিয়ান হয়তো তার স্নিগ্ধপরির সমস্যাটা বুঝতে পেরেছে, তাই বলল, এত চিন্তা করতে হবে না। আমি তোমার আব্বুকে তোমার ফোন থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছি যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড তন্নির বার্থডেতে গেছো, আর আজকে তোমাকে ওখানেই থাকতে হবে বলে তন্নি বেশি জোর করছিল, তাই আজকে রাতটা থেকে যাবে। মেঘা হা করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে যাচ্ছে, মানে তার সব মাথার মধ্যে যাচ্ছে। লোকটা এত কিছু জানে কিভাবে? হয়েছে, তোমার ওই ছোট মাথায় এত কিছু ঢোকাতে হবে না, খেয়ে নাও। গম্ভীর করে বলল মেঘা। আমার খিদে নেই, বাসায় যাব আমি, প্লিজ আমায় দিয়ে আসুন। এখন আর যাওয়া যাবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। যত দেরি করবে তত দেরি হবে তোমার বাসায় যেতে। এখন ডিসিশন ইজ ইয়োর্স। সকালে আমি তোমাকে দিয়ে আসবো। আমার পারমিশন ছাড়া কেউ আমার নাগালের বাইরে যেতে পারে না, আর তুমি হচ্ছে পার্সোনাল অ্যাসেট, তাই যা বলছি লক্ষ্মী মেয়ের মতো করো। এরপর আর মেঘার সাহস হয়নি কিছু বলার। যাও, ওই যে ওয়াশরুম দেখছো, ওখানে ফ্রেশ হয়ে তারপর এসে খেয়ে নাও। গো ফার্স্ট। মেঘা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, কিন্তু তার খুব অস্বস্তি হচ্ছে আদ্রিয়ানকে দেখে। লোকটা এখনো দাঁড়িয়ে আছে। খারাপ হলে তো এতক্ষণে ক্ষতি করে দিত, যেহেতু করেনি তাহলে খারাপের অন্তরে একটু মনোযুক্ত আছে, হয়তো আবার না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে, কারণ পানির সাথে ঘুমের মেডিসিন ছিল ডক্টরের সাজেশনে। যেহেতু অনেক ভয় পেয়েছে, সেহেতু পর্যাপ্ত ঘুমের দরকার। আসলেই ভয়টা কাটবে তাহলেই, তার জন্য পানির সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছে। আর এদিকে মুগ্ধ নয়নে তার স্নিগ্ধ পরীকে দেখছে মন ভরে, কিন্তু মন তো হচ্ছে না তবুও। এই যে এতক্ষণ অজ্ঞান ছিল, তখন ওই মুখশ্রীতে আটকে ছিল, দেখেই গেল, কিন্তু তবুও তৃষ্ণা মিটছে না। মনে হচ্ছে সারা জীবন চোখের সামনে বসিয়ে রাখি আমার এই মায়াবতীকে। এসব ভাবতে ভাবতে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে এক ভালোবাসার পরশ দিল। এরপর সেই রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে ঢুকে সিসিটিভি চেক করতে লাগলো।
সারা রাত তাকে দেখেই পার করবে বলেই পণ করেছে। সকালে স্নিগ্ধ আলোয় আলোকিত হচ্ছে চারদিক, পাখির কলরবে বিকশিত হচ্ছে প্রকৃতির শোভায়। শুভ্র রোদের ছোঁয়ায় আমার ঘুমটা হালকা হলো। ধীরে ধীরে চোখ খুললাম। এরপর আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কোথায় আছি আমি। ধীরে ধীরে গতকালের ঘটনাটা মনে পড়লো। তাড়াতাড়ি উঠে ওয়াশরুম খুঁজে তার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে হা হয়ে গেলাম আমি। এটা কি ওয়াশরুম নাকি কোনো রুম? এখানে অনায়াসে 10-12 জন থাকতে পারবে। এত বিলাসিতা বাথরুমে। লোকটা কি বাথরুম প্রিয় নাকি? হ্যাঁ। এসব ভাবতে ভাবতেই মেঘা ফ্রেশ হয়ে নিল। এরপর তাড়াতাড়ি বের হয়ে দরজার বাইরে গেল। বাইরে গিয়ে হা হয়ে গেল। ওকে কোনো রূপকথা রাজপ্রাসাদ এসছে নাকি স্বপ্ন দেখছে? কোনো রূপকথা রাজপ্রাসাদ? নিজেকে নিজেই চিমটি কেটে উফ করে আওয়াজ করলো। না, স্বপ্ন না, এটা সত্যি। বিশাল বড় 2 তলা বিশিষ্ট বাড়িটি, আভিজাত্যে পূর্ণ বাড়িটি। হঠাৎ করেই গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ বলল, নিচে ডাইনিংয়ে বসো, নাস্তা করে নাও। মেঘা আমতা আমতা করে বলল, আমার খিদে নেই। ঠিক আছে, আমি বলছিলাম যে আমি বাসায় যাব। এখন তো ঠিক আছে আমি, তাই আর কি। ওই বিষয়ে পরে কথা হবে। আর আমি এত কথা পছন্দ করি না, তাই যা বলছি তাই করো। গম্ভীরভাবে তাতে দাঁত চেপে পড়ল। মেঘা হঠাৎ করেই ভয় পেতে লাগলো, তাই সুরসুর করে নিচে নেমে ডাইনিং চেয়ারে বসলো। তার পেছন পেছন আদ্রিয়ান এসেও তার পাশের চেয়ারে বসলো। সার্ভেন্ট 2 জন তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিল। আদ্রিয়ান অবশ্য অয়েলি খাবার পছন্দ করে না, তাই তার জন্য নির্দিষ্ট ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হলো, ফ্রুট জুস আর স্যালাড। মেঘা ওনার খাবার দেখে নাক ছিটকায়। তারপর তার জন্য ব্রেড জ্যামের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। ওকে ওসব খাবার দিয়েছে। ও সকাল সকাল ফ্রুট একদম পছন্দ করে না, অবশ্য ফ্রুট বলতেই অ্যালার্জি। এরপর একটা ব্রেড নিয়ে তাড়াতাড়ি কামড় বসিয়ে জুসটা খেয়ে উঠে পড়লো। যা যা দেওয়া আছে সব শেষ করো। I cannot tolerate ignoring food, so finish it quickly. ধমক দেওয়াতে হালকা কেঁপে উঠলো মেঘা। এরপর তাড়াতাড়ি নাক চিপে খাওয়া শুরু করলো। আর এদিকে আদ্রিয়ান এসব আর চোখে দেখে বাঁকা হাসলো, যা কারোরই দৃষ্টিতে আসলো না। এরপর দুজনেই খাবার শেষ করলো। উপরে গিয়ে দেখো একটা শপিং ব্যাগ আছে, কালকে ড্রেসটা ময়লা হয়ে গেছে, যাও চেঞ্জ করে আসো। না না, লাগবে না, আমি এটাতেই ঠিক আছি। একটু পর তো বাসায় যাব, সমস্যা হবে না। তোমাকে কি আমি কিছু বলতে বলছি? আসলে আসলে নকলে কিছুই না, যা বলছি তাড়াতাড়ি করো, যাও। ধমক দিয়ে বললো আদ্রিয়ান। মেঘা ভয়ে ভয়ে তাড়াতাড়ি উপরে যেই রুমে ছিল সেখানে গিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিচে নেমে গেল। এরপর আদ্রিয়ান মেঘার হাত ধরে গাড়ির পেছনের এক সাইডে বসিয়ে অপর সাইডে গেল। তখন গার্ড দরজা খুলে দিল। এরপর গাড়ি স্টার্ট হলো। মেঘা আর চোখে আদ্রিয়ানকে দেখছে আর হাত কসলাচ্ছে। শোনো মে, আমি এখন যা বলবো মন দিয়ে শুনবা, আর যা যা করতে বলবো মন দিয়ে করবে। কি বলছি ঠিক আছে? মেঘা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে আর ভাবছে, এমন কি কথা উনি আমাকে বলবেন? হ্যাঁ, আমার জানার মতো তো কোনো কথা নেই। এরপর হঠাৎ করে কিছুটা মনে পড়লো। তারপর কয়েকটা ঢোক গিলল। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনাদের মার্ডার করার দৃশ্যটা দেখিনি। আমি তো ওই দিক দিয়ে টিউশন করিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ করেই আওয়াজ পেলাম, তাই আমি দেখেছি। আমি সত্যি বলছি, আমি আমি কাউকে কিচ্ছু বলবো না। তবুও আপনি আমায় মারবেন না প্লিজ। আদ্রিয়ান মেঘার এসব কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছুটা ভাবলো। শোনো, আমি কেমন যেহেতু তুমি জানো, সেহেতু আমার কথার অবাধ্য হলে কি হতে পারে বুঝতেই পারছো। ভয়ে ভয়ে মাথা নাড়ালো, মানে সে জানে। এখন থেকে তোমার সাথে 2 জন মহিলা গার্ড থাকবে, আর কোনো ছেলের সাথে কথা বলা তো দূর, ধারে কাছেও যেতে যাতে আর না দেখি। চুপচাপ কলেজ যাবে আর বাসায় আসবে, আর বাসায় গিয়ে কোনো টিউশন করার প্রয়োজন নাই। কিন্তু আমি টিউশন না করলে তো হবে না। আমার আব্বুকে, তোমার আব্বুর সাথে যা কথা বলার আমি বলবো, আর আমি যা বলেছি হেরফের যাতে না হয়। কথার অবাধ্য হলে কি হবে সেটা তো জানোই। মেঘা ভয়ে ভয়ে ঢোক গিল। ওর সব কিছু কেমন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে। মানে সে বুঝছে না এই লোক এত কিছু কেন করতে বলছে। ও জীবনও বুঝবে, যেখানে আব্বু তাকে কোনো কিছু নিষেধাজ্ঞা করে না, সেখানে এই লোক কোনো জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসছে। সে তো টিউশনই করবেই, তার তো টিউশন করতে ভালো লাগে। এই লোকের জন্য নিজের ইচ্ছে কেন বিসর্জন দেবে সে? এই যে ভাবনা রানী, নিজের ভাবনা হয়ে গেলে এখন গাড়ি থেকে বের হও। তোমার বাসার সামনে চলে আসছি, সময় নষ্ট করা কিন্তু আমার একদম পছন্দ না। মেঘা বাইরে থেকে দেখলো গাড়ির সত্যি তার বাসার সামনে চলে আসছে। তাই তাড়াতাড়ি কোনো কথা না বলে গাড়ি থেকে বের হয়ে এক দৌড় মারল। পিছনে যে একজন চোখ লাল করে তাকিয়ে আছে বুঝতেই পারলো না। মেয়েটা এত চটপটে কেন? এইভাবে দৌড় দেওয়ার কোনো প্রয়োজন ছিল? বেয়াদব মেয়ে। আর একদিন এইভাবে ছুটুক, একদম পা ভেঙে রেখে দেবো। রাগে গজগজ করতে করতে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললো। এরপর নিজের অফিসের উদ্দেশ্যে গাড়ি যেতে লাগলো।
মেঘা বাসার সামনে এসে যখন কলিং বেল বাজালো তখন তার আব্বু দরজা খুলে দিল। ভয়ে ভয়ে তার আব্বুর দিকে তাকালো, কারণ এখন তো আব্বু তাকে খুব বকবে। সারা রাত বাসা বাড়ি ছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে মামুনি, এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো কলেজের ক্লাস শেষ করে আসার কথা ছিল। তুমি তো SMS করে তাই বললো আমাকে। মেঘা তার আব্বুর দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কারণ তার বোধগম্য হচ্ছে না এখানে তন্নি কোথেকে টুকু বললো। তবুও নিজেকে স্বাভাবিক করে বললো, আসলে আব্বু কাল তো ব্যাগ আর বই নিয়ে যায়নি, তাই এগুলোই নিতে আসলাম আব্বু। আচ্ছা ঠিক আছে, তুমি কি নাস্তা করে আসছো? হ্যাঁ আব্বু, আব্বু আমার কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। সে রুমে তাড়াতাড়ি গিয়ে ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। তার আব্বু মেয়ের তাড়াহুড়ো দিকে মুচকি হেসে নিজের কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। স্যার, মিস্টার খান আমাদের সাথে করা ডিলটি ক্যান্সেল করতে চাইছে। তার কোনো উপযুক্ত কারণ কি বলেছে? আসলে স্যার, গোপন সূত্র থেকে জানা গিয়েছে কোনো এক ঈগল গ্রুপের সাথে মিস্টার খান হাত মিলিয়েছে, যার জন্য উনি এই ডিলটা ক্যান্সেল করে তাদের বিশ্বাসযোগ্য লোক হওয়ার চেষ্টা করছে। কারণ বেশিরভাগ শেয়ার আমাদের কোম্পানি ইনভেস্ট করেছে। এতে যদি ডিল ক্যান্সেল করা হয় তাহলে তো আমরাই বিরাট অ্যামাউন্টের ক্ষতির সম্মুখীন হব স্যার। আর আমি এটাই বুঝতে পারছি না আমাদের সাথে ডিল ক্যান্সেল করে ওনার কী লাভ। যেখানে সবাই আমাদের সাথে কাজ করতে চায় সেখানে উনি কাজ পেয়েও হাতছাড়া করছে, সাথে বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছে। আসাফ, একটা কথা আছে, শুনেছ তো? বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। মিস্টার খানেরও পাকনা গুজিয়েছে, তাই আমার সাথে 2 নম্বরই করার সাহস পাচ্ছে। শোনো, মিস্টার খানের পুরো ইনফরমেশন কালেক্ট করো। ঠিক আছে স্যার। এরপর আদ্রিয়ান ল্যাপটপে নজর বুলিয়ে আবার আসাফের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। আর হ্যাঁ, তোমার ম্যামের 24 ঘন্টার খবরাখবর আমার চাই, ওর যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। জি স্যার। এখন নিজের কাজে যাও। আসাফ মাথা নাড়িয়ে আদ্রিয়ানের ক্যাবিন থেকে বেরিয়ে গেল। এদিকে আদ্রিয়ান ল্যাপটপে মেঘার ঘুমন্ত ছবিটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বাঁকা হেসে, এই যে ঘুমকুমারী, তোমার এই স্নিগ্ধ মুখে কি আছে বলো তো, যে আমার মতো এক গম্ভীর লোককে তোমার দিকে এইভাবেই বিমোহিত করেছ? একবার যখন ধরা পড়েছ এই গভীর অন্তরালে, তখন সেই জায়গা থেকে তো তোমার মুক্তি নেই স্নিগ্ধ পরি। চোখের বন্দিনী তো হয়ে গেছো, খুব শীঘ্রই আমার মন পিঞ্জরে বন্দি করে নিয়ে আসবো। আর কিছুদিন মুক্ত থাকো, এরপর আমার অন্তরালের বেড়াজালেই বন্দি হতে হবে যা তোমায়। মেঘা হাঁটছে আর কাল থেকে আজ পর্যন্ত হওয়া সব কিছুর হিসেব করছে। আসলে কি হলো সে এখনো পর্যন্ত বুঝছে না। প্রথমত ভয়ানক লোকটাকে খুন করতে দেখলো, তারপর তারই বাসায় নিজেকে আবিষ্কার করলো। পুরো একটা রাত কাটালো সেই বাসায়, এর ভয়ানক লোকটা বাসায় দিয়ে গেল। আব্বু বললো তন্নি SMS পাঠিয়ে তার না আসার খবর জানালো। মানে সব তার মাথার মধ্যে যাচ্ছে। এসব ভাবতে হতেই কলেজে চলে আসলো। গেটেই তন্নি দাঁড়িয়েছিল। কিরে, তোর আজকে এত লেট হলো যে? একটা ক্লাস শেষের পথে আর মহারানী এখনো আসছেন। তোর জন্য আমিও ক্লাস করিনি। তুই কালকে কি আব্বুকে SMS পাঠিয়েছিলি, মানে কিছু বলেছিলি? কই না তো, কেন? না, এমনিতেই। আরে আর বলিস না, কালকে রাতে হঠাৎ করেই ফোনটা পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর দেখি আমাদের জানালার পাশেই ফোনটি পড়েছিল। ব্যাপারটা কিছুই বুঝলাম না রে। মেঘার এখন কিছু হলেও বোধগম্য হলো যে এই ফোনের বিষয়টা, কিন্তু ওই লোকটা এমন কেন করছে ওর সাথে? যাই হোক, এইসব ব্যাপার আপাতত মস্তিষ্কে ঢুকছে না, তাই পরবর্তী ক্লাসের উদ্দেশ্যে তারা ভবনে প্রবেশ করলো।